বাংলাদেশের মানুষ যদি নজরুলকে বেছে দিতেন মানে কতই না ভালো হতো যে নজরুলের মতো লোক একজন আইনসভার সদস্য। নির্মলেন্দু গুণের বদলে আমরা একজন বিষ্ঠাকেই বেছে নিয়েছিলাম। কিন্তু আমাদের তো হারামজাদা পলিটিশিয়ান, আমরা তো ওই ধরনের পলিটিশিয়ান পাইলাম না। এই যে অন্তত 80% পলিটিশিয়ান যদি বদলে যেত, আমার ধারণা বাংলাদেশ বদলে যাবে। বাংলাদেশে আরেকটা গণঅভ্যুত্থান হতে পারে এবং খুব শর্ট টাইমে। কারণ মানুষের যে হতাশা আছে, মানুষের যে ক্ষোভটা আছে, এইটা আবার ছড়ায় পড়তে পারে। তোমার মাথায় কখন প্রথম আসে যে তোমাকে নির্বাচন করা দরকার? যে জিনিসটা দেখে আসতেছি যে আমার যখন রাজনৈতিক বোধ বুদ্ধি তৈরি হয়েছে, যেমন ধরেন আমার হাই স্কুল লেভেল থেকে, তখন আমি ওখানে দেখেছি যে যারা এমপি হচ্ছে বা যারা এমপি হয়েছে অতীতে এবং পরবর্তীতে আমি হিস্ট্রিক্যালি 54 বছরে যারা যারা এমপি হয়েছে তাদের বায়োডাটা এবং তাদের সমস্ত কাজের নথি সংগ্রহ করছি। এবং আমি এইটা অন্তত নিশ্চিত হয়েছে যারা ওখানে এমপি হয়েছে তারা এমপি হবার আগ পর্যন্ত এমপির কাজ কি এটাই জানতেন না। এবং ওখানে যারা এমপি হয়েছে মানে এটা কিছুটা ধারণাগতভাবে বলতেছে, কারণ তাদের কাজের যে ধরন সেইটা অ্যানালিসিস করে আমার কাছে মনে হয়েছে যে এমপির কাজ কি সেটাই তারা জানতেন না। এবং আপনি দেখেন যে 54 বছরের ইতিহাসে, মানে স্বাধীনতা পরবর্তী 54 বছরের ইতিহাসে ওই আসন থেকে, আমার এই আসন থেকে একজন জাতীয় নেতাও বের হয় নাই। মানে ওনারা ওইখানে এমপি হচ্ছে কিন্তু ওনারা সারা দেশব্যাপী কেউই তাদেরকে চিনতেছে না এবং তারা বাংলাদেশের ভোকাল হইতে পারে নাই। এইটা একটা জিনিস। তো আমার কাছে মনে হয়েছে যে আমার এই জনগণের অনেক মানে তাদের যা ন্যায্যতা ছিল তাদের কথাগুলো সংসদে তুলে ধরতে পারে নাই, বা যে জিনিসটা জানার মানে ওনারা আসলে একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে এমপি হয়েছে ওখানে যারা এমপি হয়েছে, কিন্তু এমপি হওয়ার পরে দেখা যাচ্ছে একজন এমপির যে পরিমাণ টাকা ধরেন সম্মানী পায় বা বেতন পায়, সেই টাকা দিয়ে একজন এমপি সংসার চালানোই বিপদ। কিন্তু দেখা যাচ্ছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এখন সবচেয়ে বড় যে সমস্যাটা, জনগণ মানে এই যে ভোটের সময় হয় যে এমপি প্রার্থীরা জনগণের দাঁড়ে দাঁড়ে চলে যাচ্ছে, কিন্তু এমপি যখন হবার পরে এই জনগণ কিন্তু তার কাছে আর কোনো অ্যাক্সেসই পায় না, কথাও বলতে পারে না। তো এবং জনগণও মনে ধরে নিছে যে এমপি মানেই হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হবে। যে এমপি যে একটা সাধারণ, এই এমপি যারা হয়েছে তারা তো একদম সাধারণ ঘরের ছেলেই, কিন্তু তারপরে তারা হচ্ছে অসাধারণ হয়ে ওঠে এলাকায়, তারা মাফিয়া হয়ে ওঠে। এবং এইটা প্রতিহত করা দরকার। এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা আমি জনগণের কাছে বলতে চাই যে আমি একটা সাধারণ ফ্যামিলির ছেলে এবং আমি এই নির্বাচন করতে চাই। এখন কথা হচ্ছে যে জনগণ আমাকে কেন বিশ্বাস করবে? কেউ তো মনে করবে যে আগে যারা আসছে তারাও তো এইরকম কথা বলছে, কিন্তু আমাকে এখন তো জনগণেরও কিছুটা রিস্ক নিতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ আমি যেমন বলছে যে আমি জনগণকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিব না। যেমন আমার আগের যে এমপিরা বা এখন যারা নির্বাচন করবে তারাও অনেক প্রতিশ্রুতি দিতেছে, এমনকি যেই প্রতিশ্রুতি দিচ্ছে বা আমি যেটা দেখতেছি জনগণের কাছে, সেই প্রতিশ্রুতির ভিতরে এমন প্রতিশ্রুতি আছে যেটা এমপির কাজই না। ধরেন আপনার যদি পায়ে ঘা হয় তাহলে তো আপনি দাঁতের ডাক্তারের কাছে যান না, পায়ে ঘা হলে কিন্তু আপনাকে চর্মরোগের ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতের ডাক্তারের কাছে কেউ যায় না। কিন্তু আমাদের এমপিরা যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিতেছে সেটা হচ্ছে পায়ের ঘা দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার জন্য। সে মানে এলাকার সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এটা এমপির কাজ না। ওই কাজটা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং এমপি হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। দুটা মন্ত্রণালয় পৃথক, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা এটা করছে। আমি জনগণের কাছে প্রথমে বলতে চাই যে আমি জনগণকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। এটা আমার প্রথম কাজ, যে আমি জনগণকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। এরকম একটা চিন্তা থেকে এক সময় কাজী নজরুল ইসলাম ইলেকশন করেছিলেন 1926 সালে। মানে নির্বাচন ইস্যুতে নজরুলের পরিপ্রেক্ষিত এবং আমার পরিপ্রেক্ষিত কিছুটা এক। মানে লেখকদের যে লেখার যে প্যাটার্ন এবং ভাষার যে টিউন, সেটা প্রত্যেক কবি এবং প্রত্যেক লেখকের আলাদা হয়। সেক্ষেত্রে নজরুল এবং আমারও ডিফারেন্ট, আলাদা, কিন্তু একটা সাযুজ্যতা আছে। তো নজরুলের একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল। সে এই অঞ্চলের যে উনি আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই নির্বাচন করেছিলেন আইনসভার। তো ওই নির্বাচনের আগে উনি যেহেতু একটা মানে সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন, সেই জায়গা থেকে উনি সাধারণ মানুষের জন্য কিছু কাজ করতে চেয়েছিলেন, শুধু লেখালেখির মাধ্যমে না। লেখালেখি তো আসলে গরিব যারা অশিক্ষিত তারা পড়তে পারে না। যেমন কুলি মজুর কবিতা, উনি কুলি মজুর শ্রেণীকে বিষয়বস্তু করে লিখছেন, কিন্তু কুলিরা কখনো ওই কবিতাটা পড়তে পারবে না। ওইটা কিন্তু পড়তে হবে আমাদের মতো শিক্ষিত লোকজন। ফলে সাহিত্যের কাজের ধরনটা গরিবদের জন্য একটু আলাদা। তো উনি গরিবদের জন্য কাজ করতে চাইলেন এবং উনি চিন্তা করলেন যে আইনসভার সদস্য হলে সেটা পার্লামেন্টে গিয়ে কথা বলাটা তার জন্য ভালো হয়। তো এই পরিকল্পনা থেকে অত্যন্ত কম বয়সে এবং আমার চেয়েও কম বয়সে তিনি আইনসভা নির্বাচন করলেন। এবং ওই নির্বাচনে নজরুল একটু আবেগী ছিলেন বেশি। তো নজরুল যখন নির্বাচন করলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নির্বাচন করতেছেন, ওনার নির্বাচনের পরিচালনা বোর্ডের প্রধান ছিলেন কবি জসিমউদ্দিন, উনিও আরেক আবেগী কবি। তো নজরুলের ধারণা ছিল, নজরুল যখন যাচ্ছিলেন যেখানে জনসভাতে বা ক্যাম্পেইন করতে, তখন প্রচুর লোক সমাগম হতো, কারণ উনি ভারতবর্ষে তখন খুবই জনপ্রিয় কবি ছিলেন। যেখানে যাচ্ছেন মুসলিম ইউনিটি এবং হিন্দু কমিউনিটি তারা সবাই তাকে দেখতে আসতেন। এবং নজরুল তখন ভাবছিলেন যে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
এরকম একটা তার ধারণা ছিল। নজরুল নির্বাচনে মানে হেরে যান, উনি 5 জন প্রার্থীর মধ্যে তৃতীয় হন। এই যে ওনার যে নির্বাচনে হারার যে বিষয়টা, এই হারার বিষয়ে অনেকগুলো কারণ কাজ করছে। উনি আসলে যদি সঠিক পরিকল্পনা করতেন তাহলে উনি জিততে পারতেন। মানে কবি হিসেবে উনি সঠিক, মানে কবি হিসেবে যেমন উনি ব্যাপক সফল, পলিটিশিয়ান হিসেবে উনি পরবর্তীতে মানে এটার প্রতি আস্থা হারায় ফেলে এবং উনি পলিটিক্স থেকে মানে মাঠের পলিটিক্স থেকে, উনি পলিটিক্স সারা জীবনই করেন, মাঠের পলিটিক্স থেকে উনি দূরে সরে যান। এবং আরেকটা প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি, যেমন আমাদের নির্মলেন্দ গুণ নির্বাচন করেছিলেন নেত্রকোনা থেকে, পার্লামেন্ট ইলেকশন করেছিলেন এবং উনি অত্যন্ত মানে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। এটার পেছনেও যেটা কাজ করেছিল যে ওনার যে মানে কবিসত্তা, এই কবিসত্তাটা রাজনৈতিক মাঠে প্রবল হয়ে যায়। যে এই যে বাংলাদেশের জনগণ নজরুলের বদলে যাকে বেছে নিয়েছিলেন, মানে সে কি ইতিহাসে আছে? মানে আমি এই জিনিসটা চিন্তা করি যে বাংলাদেশের মানুষ যদি নজরুলকে বেছে দিতেন, মানে কতই না ভালো হতো। যে নজরুলের মতো লোক একজন আইনসভার সদস্য, নির্মলেন্দ গুণের বদলে আমরা কাকে বেছে নিয়েছিলাম? একজন বিষ্ঠাকেই তো বেছে নিয়েছিলাম। মানে শব্দটা আবার বলি, নির্মলেন্দ গুণের বদলে আমরা একজন বিষ্ঠাকেই বেছে নিয়েছিলাম। যে আমি যখন ওখানে এমপি ক্যান্ডিডেট হচ্ছি রাজবাড়ী 2-এ, তখন হচ্ছে আমার যে বন্ধু বান্ধব শ্রেণী, এদের একটা অংশ অনেক প্রাউড ফিল করে, আবার একটা বড় অংশ হাসাহাসি করে যে জামিল ও তো কখনো মিছিল দেয় নাই, ও তো কোনোদিন স্লোগান দেয় নাই, তাহলে ও কীভাবে পলিটিশিয়ান হবে? কিন্তু ওরা বুঝতেই পারতেছে না যে এই যে পলিটিশিয়ান হওয়ার জন্য আমার 30 বছরের একটা জার্নি আছে। আমি 30 বছরেরও বেশি সময় ধরে, আমার বয়স 40 হইতে পারে বা এখনও 1 বছর কম আছে, কিন্তু আমি এইটা আমার মানে হাই স্কুল লেভেল থেকে, প্রাইমারি লেভেল থেকেও আমার ধরেন, আমি যখন প্রাইমারি লেভেলে আমি যখন শেখ মুজিবের জীবনী পড়তেছি বা আমি যখন ধরেন জিয়াউর রহমানের জীবনী পড়তেছি, ভাসানীর জীবনী পড়তেছি, তখন তো আমি মানে আমার ভেতরে তো পলিটিক্যাল বিষয়গুলো গ্রো করতেছে। তো এখানে যুক্ত হওয়ায় যে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কিছু সমস্যা আছে, আবার কিছু ভালো দিকও আছে। তো এইটার সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণটা হচ্ছে, প্রথম হচ্ছে যে এটা গণঅভ্যুত্থানের মাঠ থেকে, মানে গণঅভ্যুত্থান মানে রাজপথ থেকে দলটা গঠিত হয়েছে এবং এখানে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে আমি দেখতে পাচ্ছিলাম। যদিও সেগুলো নিয়ে কিছুটা সমস্যাও আছে, ভালো দিকও আছে। যেমন ধরেন এখানে বাংলাদেশের বিভিন্ন ঘরানার লোকজন ছিল, যেটা আমরা বলতে পারি যে প্রগতিশীল ঘরানা, আবার একটু যে মুসলিমদের ভিতরে অনেকগুলো পার্ট আছে, তার সবগুলো ঘরানা। এখানে অন্যান্য ধর্মের, যেমন মুসলিম ছাড়াও বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এই ধরনের আদিবাসী। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে আকর্ষণ করেছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সমতলের আদিবাসী আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, তারা বাংলাদেশের 54 বছর ইতিহাসে কোথাও পার্লামেন্ট ইলেকশন করে নাই বা বড় পার্টিতে তাদের বড় কোনো অবস্থান নাই। তো আমাদের যে রাজনৈতিক দল, এটাতে আমাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠী আর সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীদেরও এখানে অন্তর্ভুক্ত আছে। তো সব মিলে আমি চিন্তা করলাম যে এইটা একটা যে বাংলাদেশ তো বহু শ্রেণী পেশার মানুষ এবং বহু মতাদর্শের মানুষ আছে, সবাই যখন এখানে যুক্ত হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার এখানে যুক্ত হওয়া। মানুষ কখনো একমতে থাকতে পারে না। মানুষ ধরেন, আমি যেমন ধরেন বাংলাদেশে ধরেন হানাফি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে, আহলে হাদিস সম্প্রদায় আছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে এরা প্রত্যেকেই তো মুসলিম, প্রত্যেকে কিন্তু আমার স্বতন্ত্র ঘরানা। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সহ অবস্থানটা থাকুক, যে যার মতাদর্শ নিয়ে থাকুক, যে যার মতো করে থাকুক। আমাদের যে গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, এটা সত্য। আবার কি মানুষ রাস্তায় আসবে? রাস্তায় মানুষ না নামলে কিন্তু অভ্যুত্থান হতো না। হ্যাঁ, সরাসরি যদি বলি এই মুহূর্তে সেটা সম্ভব না, কারণ এখন মানুষ প্রথমে হতাশ হয়ে গেছে। তো এই যে হতাশা আছে, এই হতাশার জায়গা থেকে হুট করে আরেকটা গণঅভ্যুত্থান হওয়া সম্ভব না। কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আরেকটা গণঅভ্যুত্থান হতে পারে এবং খুব শর্ট টাইমে। কারণ মানুষের যে হতাশা আছে, মানুষের যে ক্ষোভটা আছে, এইটা আবার ছড়ায় পড়তে পারে এবং এটা যে কোনো সময়। হয়তো আমি বিশ্বাস করি যে আমরা যদি আমরা যদি এবার 300 আসনের একটা আসনও না পাই, কোনো সমস্যা নেই। আমরা তো এখানে পলিটিক্সটা করতে আসছি বাংলাদেশে। তো পলিটিক্সটা যে করতে আসছি, আমরা যদি মাঠে 5 বছর থাকি, তাহলে জাতীয় নাগরিক কমিটি, আমার বিশ্বাস যে 10 বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় যাবে। খুব কম থাকে, ফলে স্বভাবতই ধরেন আমি লিটারেচারে জাতীয় ক্যারেক্টার হইলেও আমার আসন কেন্দ্রিক যে মানুষ, সেখানে আমাকে খুব কবি হিসেবে আমাকে খুব কম লোকজন চিনে। এবং এই যে চিনে না, এটা একদিক দিয়ে ভালো। মানে আমি যাতে মানে মাঠে যেন আমি একজন পলিটিশিয়ান হিসেবে কাজ করতে পারি। মানে কবি এবং পলিটিশিয়ান দুই রকমের সত্তা। কবি হিসেবে আমি আরও ঘনিষ্ঠভাবে মিশতে পারতাম, কিন্তু কবিরা মানে কবির যে হয়, কবির সঙ্গে পলিটিক্যাল লিডারের একটা সাংঘর্ষিক আছে। এবং এটা আমি নিজেও চাই যে ঠিক আছে, কবি সত্তাটা যেহেতু তারা আমার রিডারও না, তো কবিতাটা এটা আমার যে লিটারেচারের যে
সারা বাংলাদেশের যে পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডলের ভিতরে আমি আমার কবি সত্তাটা যাপন করি। আর আমি আমার জনগণের সঙ্গে, যাদের সঙ্গে আমার বেড়ে ওঠা, তাদের সঙ্গে আমি যে সাধারণ জামিল ছিলাম, সেই সাধারণ জামিল এবং নেতা জামিল হিসেবে তাদের সঙ্গে আমি ডিল করতে চাই, তাদের সমস্ত কথা শুনতে চাই এবং তাদের জন্য যেহেতু আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না, আমি যতটুকু পারি তাদের জন্য আমি কাজ করতে চাই। যেমন ধরেন, আমি বিশ্বাস করি যে সবচেয়ে মেধাবী যারা, তারা পলিটিক্সে আসবে, কিন্তু আপনি দেখবেন যে সবচেয়ে মেধাবীরা যাচ্ছে চাকরি করতে। এখন এই যে চাকরি করতে যাচ্ছে, যখন বিসিএস ক্যাডার হচ্ছে, যে একজন বিসিএস ক্যাডার কততম গ্রেডে বেতন পাবে, এটা কিন্তু নির্ধারণ করতেছে একজন পলিটিশিয়ান। ফলে দেখবেন যে স্কুলের যে ছেলেটা ব্যাকবেঞ্চার, সে মিছিল মিটিং করে পলিটিক্স করতেছে। আমি কিন্তু মিছিল মিটিংয়ের বিপক্ষে, কারণ মিছিল মিটিং কোনো পলিটিক্স না। ধরেন একটা লোক ঘন্টার পর ঘন্টা একটা স্লোগান দিচ্ছে এবং ওই স্লোগান কিন্তু কিছুই না, একটা মানে ফালতু জিনিস। সেই স্লোগানটা, আমি খালি একটা জিনিস বুঝি না যে একজন মাস্টার্স পাস মানুষ কীভাবে ঘন্টার পর ঘন্টা একটা অশ্লীল, মানে ওইটা আমার বিচারে, প্রচলিত বিচারে এটা হয়তো ভালো, কিন্তু আমার বিচারে এটা অশ্লীল যে একটা মানুষ স্লোগান দিতেছে এত ঘন্টার পর ঘন্টা। এই জিনিসটা রাজনীতিত মানুষের মাথায়, সে একটা জিনিস চিন্তা করবে যে আমার কোন ধরনের আইন প্রণয়ন করলে বাংলাদেশের রাষ্ট্রের মানুষ মুক্তি পেতে পারে, তার ভালো হতে পারে, কোন ধরনের উন্নয়ন পরিকল্পনা করলে বাংলাদেশের মানুষের উন্নয়ন ঘটবে। একজন পলিটিশিয়ানের সারাদিন চিন্তা করা উচিত যে তার আইন এবং তার উন্নয়ন পরিকল্পনা নিয়ে, কিন্তু সে সারাদিন চিন্তা করে হচ্ছে যে পলিটিক্যাল অপোনেন্ট যারা আছে তাদেরকে কিভাবে ঘায়েল করা যায় এবং কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা যায় এবং কিভাবে নিজের টাকা পয়সা বানানো যায়। এই চিন্তাটা তার সারাক্ষণ, এবং সে জনগণকে একটা সবসময় একটা ভোগান্তির মধ্যে রেখে দেয়। কারণ আপনি যদি খেয়াল করেন যে পলিটিশিয়ানদের সব ব্যবসা, ধরেন আপনি বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, এইভাবে করে দেখবেন যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে পলিটিশিয়ানের। মানে একটা পলিটিশিয়ান কারা হবে? পলিটিশিয়ান তারা হবে যারা, মানে যেমন কবিদের দেখবেন যে অর্থের প্রতি লোভটা নাই বা খুব কম, সে একটা জীবনকে ওই জায়গায় ব্যয় করতেছে। পলিটিশিয়ান তো এরকম একটা ক্যারেক্টার যে পলিটিক্স যিনি করবেন তার এই ধরনের লোভ লালসা থাকবে না, সে একটা কবির জীবন যাপন করবে। বা আপনি যদি আরও বড় জায়গা থেকে দেখি যে আমাদের প্রফেট বা আমাদের নবীগণ বা অন্যান্য ধর্মের যারা প্রবক্তা ছিলেন, তারা দেখেন চাইলেই তারা অনেক আলিশান জীবনযাপন করতে পারতেন, কিন্তু তারা একটা ধর্ম প্রচার করার জন্যে পুরো জীবনটাকে কতটা ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং একটা মতাদর্শ প্রচার করছে। তো একজন পলিটিশিয়ান হচ্ছেন একজন প্রফেটের মতন, একজন কবির মতন, যিনি তার জনগণের জন্যে তার জীবনটা উৎসর্গ করবেন, যে আমার টাকা পয়সা দরকার না, আমি এই জনগণের মুক্তির জন্য আসছিলাম বা আমি এই কাজটা করতে চাই। কিন্তু আমাদের তো হারামজাদা পলিটিশিয়ান, আমরা তো ওই ধরনের পলিটিশিয়ান পাইলাম না। আমরা তো ধরেন ভাসানীর মতো, জিয়াউর রহমানের মতো, সরওয়ার্দির মতো, শেরে বাংলার মতো, এমনকি ধরেন শেখ মুজিবের মতো। শেখ মুজিবের কথা বলাটা এখন ঝুঁকিপূর্ণ। শেখ মুজিবকে আমি দুইভাবে দেখি, কারণ 1971 পর্যন্ত তার একটা অসাধারণ অবদান আছে, আবার 72 থেকে 75 পর্যন্ত তার কিছু খারাপ দিকও আছে, সেটার আমি সমালোচনা করি। তা আমাদের যে এই ধরনের পলিটিশিয়ান যদি আরও আমাদের দেশে বাড়তো, আপনি গত 30-40 বছরে এই ধরনের কোনো পলিটিশিয়ান আমরা পাই নাই। আমরা যেগুলো পাইছি, মাফিয়া, 24-এর গণঅভ্যুত্থান যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার মূলত পলিটিশিয়ানরাই। মানে পলিটিশিয়ানরা বারবার ব্যর্থ হইতেছে। পলিটিশিয়ানদের ব্যর্থ হওয়ার কারণেই বাংলাদেশ 54 বছরে তার যে ধরুন আপনি রাস্তাঘাট উন্নয়ন করছেন, ঠিক আছে, ওকে করছে, তো রাস্তাঘাট উন্নয়ন এটা তো একটা অবকাঠামোগত উন্নয়ন। তা আপনার মানুষের যে উন্নয়নটা, মানুষের উন্নয়ন নাহলে অবকাঠামোগত উন্নয়নকে আপনি বিল্ডিংয়ের পর বিল্ডিং বানাইছেন, এটা কী হচ্ছে? বিল্ডিংয়ের পর বিল্ডিং বানালে তো আপনি আমেরিকার কাছে তো বুনোবাগ দিয়ে আপনি 3য় শ্রেণীর মানুষ হিসেবে ওখানে বসবাস করতেছেন। তো এর থেকে উত্তরণের জন্যে যে কাজগুলো করা দরকার, আমি এককভাবে তো সেটা করলে হবে না। এত বড় কমিউনিটি, এত পলিটিশিয়ান, তো এই যে